মে মাসের মাঝামাঝি সময় চলতেছে, আর এই সময়টাতে যদি আপনি বাজারে যান তাহলে একটা জিনিস প্রায় দোকানদারদের মুখে শুনতে পাবেন, সেটা হচ্ছে বাজেট। এই বাজেটে তাদের কি কি প্রোডাক্টের দাম বাড়বে এই নিয়ে তারা প্রায় আলোচনা করে। সরকারি বাজেট হচ্ছে এবছরের জুন থেকে আগামী বছরের জুলাই পর্যন্ত, অর্থাৎ এক বছরের জন্য আয় ব্যয়ের একটা হিসেবে হচ্ছে সরকারি বাজেট। এখন এই সরকারি বাজেট আমরা অনেক সময় বুঝতে পারি না বা বুঝতে চাই না, কিন্তু যদি আপনি বুঝতে চান তাহলে সরকারি বাজেট বোঝাটা ততটাই সহজ যতটা আপনার ফ্যামিলির বাজেট বোঝাটা। যেমন আপনার পরিবারে প্রত্যেক মাসে একটা আয় আছে, আপনি জানেন আপনার পরিবারে এই মাসে এত টাকা আয় হবে, তো আপনি সেই হিসেবে আপনার পরিবারের যে খরচ সেটা চালানোর ব্যবস্থা করেন, যে আমার এত টাকা আয় হবে, আমাকে এত টাকা খরচ করতে হবে, এর মধ্যে আমার পরিবারকে চালাতে হবে। সেই টাকার সংখ্যাটা হয় আপনার আয়ের থেকে কম হবে, নয়তো আয়ের সমান সমান হবে, কিন্তু আয়ের চেয়ে বেশি কখনোই হবে না। আর সরকারি বাজেটের সাথে পারিবারিক বাজেটের এইখানেই হচ্ছে সবচেয়ে বড় একটা পার্থক্য। সরকারি বাজেটটা হচ্ছে আগে ব্যয় নির্ধারণ করা হয়, যে কত টাকা ব্যয় হবে এক বছর দেশ চালাতে, এবং সেই ব্যয় নির্ধারণের উপর ডিপেন্ড করে তারা আয় নির্ধারণ করে, যে এত টাকা ব্যয় হবে সুতরাং আমাকে এত টাকা আয় করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি সরকারি বাজেটের সাথে নর্মাল বাজেটের মূল পার্থক্য। সরকারি বাজেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চলতি বাজেট আর একটা হচ্ছে মূলধনী বাজেট। চলতি বাজেট মানে হচ্ছে রানিং বাজেট, যেখান থেকে রানিং টাকাটা আসতে থাকে। তো চলতি বাজেটের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে রাজস্ব থেকে আয় আর একটা হচ্ছে রাজস্ব বহির্ভূত যে আয়গুলো আছে। রাজস্ব থেকে আয় কোনগুলো? যেটা হচ্ছে আমরা জিনিসপত্র কিনলে ভ্যাট দেই, মূল্য সংযোজন কর, জমির উপরে ভ্যাট, বাড়ির উপরে ভ্যাট, গাড়ির উপরে ভ্যাট, এই ধরনের যে আয় আছে এগুলোকে বলে রাজস্ব আয়। আর একটা আছে রাজস্ব বহির্ভূত আয়, কর বহির্ভূত আয়। এই কর বহির্ভূত যে আয় এটা আসে হচ্ছে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের যে লভ্যাংশ বা মুনাফা, এবং এছাড়াও যেসব সরকারি ব্যাংক আছে সেই সব সরকারি ব্যাংক সাধারণ মানুষকে যে ঋণ দেয় সেই ঋণ থেকে যে সুদ পায়, এটা হচ্ছে কর বহির্ভূত আয়। আর এই যে কর বহির্ভূত আয়, এই আয়টা ব্যয় করা হয় বেসিক্যালি সরকারের যে প্রশাসনিক দপ্তর আছে, স্বাস্থ্য উন্নয়ন অধিদপ্তর, শিক্ষা, এইসব ক্ষেত্রে এই কর বহির্ভূত আয়টা ব্যয় করা হয়। অর্থাৎ দেশের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে এবং সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন প্রদান করতে এই কর বহির্ভূত আয়টা ব্যয় করা হয়। আর মূলধনী আয় কোনটা? মূলধনী আয় হচ্ছে বেসিক্যালি আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে দেশের ভেতর থেকে আয়, অভ্যন্তরীণ আয়, আর একটা হচ্ছে বৈদেশিক আয়। অভ্যন্তরীণ আয় কোনটা? মূলধনী আয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়ন করা এবং দেশের মানুষের জন্য, মানুষের হিতের জন্য কাজ করতে যে টাকা পয়সা লাগে সেটা হচ্ছে এই মূলধনী আয় থেকে যায়। তো মূলধনী আয়ের জন্য যদি খরচ বেশি হয় তখন সরকার কর বাড়াই দেয়, ভ্যাট বাড়াই দেয়। যেমন প্রত্যেক বছর সিগারেটের উপর ভ্যাট বাড়াই দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে একটা রাজস্ব সরকার আদায় করে। তো এই জন্যই দোকানদাররা এই বাজেট নিয়ে আলোচনা করে যে কোন কোন জায়গায় তাদের দাম বাড়বে, কোন কোন প্রোডাক্টের দাম বাড়বে। এই দাম বাড়ানোটা বেসিক্যালি মূলধনী আয়ের মধ্যে পড়ে সরকারের, যেটা সরকারের ঘাটতি পূরণ করার লক্ষ্যে সরকার এইসব জিনিসের উপর দাম বাড়াই দেয় এবং সেখান থেকে যেন একটা অতিরিক্ত কর আদায় করতে পারে, যেটা দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারে। এটা হচ্ছে অভ্যন্তরীণ আয়। আর যেটা বৈদেশিক আয় বললাম সেটা হচ্ছে যখন ঘাটতি পড়ে বাজেটে তখন বিদেশ থেকে, বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয় সরকার। আর ঋণ নেওয়া ছাড়াও বিদেশ থেকে প্রত্যেক বছর যে অনুদান পাওয়া যায় সেই অনুদানটাও বৈদেশিক আয়ের মধ্যেই পড়ে। এই মূলধনী যে আয়টা এটা সম্পূর্ণ ব্যয় করা হয় দেশের উন্নয়ন, রাস্তাঘাট এবং স্কুল কলেজ যেগুলো নির্মাণ করা হয় এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য। এখন এতটুকু আমরা বুঝতে পারছি যে সরকারের আয় কোথা থেকে হয়। রাজস্ব থেকে হয়, রাজস্ব বহির্ভূত থেকে আয় হয়, এবং বিদেশ থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় যখন ঘাটতি পড়ে। এই জন্য এই আয় ব্যয়ের ভারসাম্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম বাজেট। সুষম বাজেট হচ্ছে যদি সরকারের ব্যয় সরকারের আয়ের বরাবর হয় সেটাকে হচ্ছে সুষম বাজেট বলে। যে সরকারের যত টাকা ব্যয় হচ্ছে সেটা যদি সরকার আয় করতে পারে তাহলে হচ্ছে সুষম বাজেট। এক্ষেত্রে হচ্ছে দেশে কোনো কিছুর দাম বাড়ে না, মূল্যস্ফীতি হয় না, দেশ একটা শান্তিপূর্ণ পর্যায়ে চলতে থাকে, এটা হচ্ছে সুষম বাজেট। আর অসম বাজেট কোনটা? যেখানে আয় কম কিন্তু ব্যয় বেশি, অর্থাৎ দুটো সম না, সেটাই হচ্ছে অসম বাজেট। আর অসম বাজেটের ফলে সাধারণ মানুষের ক্ষতি হয়। দ্রব্যমূল্যের যে দাম সেটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যায় এবং বিভিন্ন জায়গায় সবকিছুর দাম বেড়ে যায়, কারণ সরকার সেই সব জায়গা থেকে টাকাটা উঠানোর চেষ্টা করে, কর ওঠানোর চেষ্টা করে। আর অসম বাজেটের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে উদ্ধৃত বাজেট আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। উদ্ধৃত বাজেট হচ্ছে ধরুন আপনার আয়, সরকারের আয় হচ্ছে 100 টাকা, ব্যয় হচ্ছে 90 টাকা। সে আগেই হয়তো ব্যয় নির্ধারণ করছে 90 টাকা, কিন্তু তার আয় হয়েছে 100 টাকা, তো তার 10 টাকা উদ্ধৃত আছে, মানে জমা আছে। কিন্তু এমনটা সাধারণত আমাদের উন্নয়নশীল দেশগুলোতে ঘটে না কখনোই। আর একটা হচ্ছে ঘাটতি বাজেট, এটা সবসময় আমাদের দেশে দেখতে পাওয়া যায়। ঘাটতি বাজেট হচ্ছে আপনার সরকারের ব্যয় হচ্ছে বেশি, আয় কম, তখন সরকার কি করে বিদেশ থেকে বিভিন্ন
ব্যাংক থেকে, বিদেশের ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নেয়, এবং যেটা সরকারের জন্য ঘাটতি। আর এই যে ঋণের যে সংখ্যাটা আর ঋণের সাথে যে সুদের সংখ্যাটা, এইটা যোগ হয় হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির, সেই দেশের প্রত্যেকটা ব্যক্তির মাথার উপরে। এই জন্য আমরা বলি যে আমাদের জন্মের পরই মাথা পিছু ঋণ গিয়ে দাঁড়ায় লাখ লাখ টাকায়। তো আশা করি সরকারি বাজেট কি, কত প্রকার এবং কিভাবে কাজ করে সেটা বোঝাতে পারছি। আমি একদম সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাজেটের ব্যাপারটা। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।